ফিরে আসার জন্য ধন্যবাদ। আমরা প্রজেক্টের শিডিউল ম্যানেজমেন্ট শেষ করেছি, এখন আমরা প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টে আছি। তো আপনারা অলরেডি নোটিস করেছেন বা আমরা বারবার বলছি যে আমরা কিন্তু প্রসেস গ্রুপ ওয়াইজ যাচ্ছি। তো আমরা শিডিউল শেষ করেছি, এখন কস্ট ম্যানেজমেন্টে এসেছি। তো এখন আমরা শুরু করবো প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট দিয়ে। তো প্ল্যানিং এর যে প্রসেসগুলো আছে, তো প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের কাজ কি? প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই যে প্ল্যানিং এর প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে খুব বেশি বারবার ডিসকাস করার দরকার নেই, এই জন্য আমরা একটাই ভিডিও করবো। যাই হোক, তো এই প্রসেসগুলোর কাজ হচ্ছে এই নলেজ এরিয়ার অন্যান্য প্রসেসগুলো কে কখন কোথায় কিভাবে পারফর্ম করবে। তার মানে আমরা কস্ট এস্টিমেট করবো কিভাবে, কিভাবে বাজেটটা করা হবে, যখন বাজেট করা হবে কস্ট এস্টিমেশন কত ডিটেইলে করবো, কতটা বাজেট করা হবে, দেন বাজেটের পরে গিয়ে আমরা কন্ট্রোল করব কিভাবে, এই কাজগুলো কোন কে কখন কোথায় কিভাবে করবে সেটা আমরা ডিসাইড করি শুরুতেই। সাধারণত আমাদের প্রজেক্ট যখন ইনিশিয়েট হয়, ইনিশিয়েশনের পরপরই আমরা প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট সাধারণত কিক অফ মিটিং এ আমরা বা প্রজেক্ট ইনিশিয়েশন মিটিং এ আমরা ডিসাইড করে ফেলি আপনি এটা করবেন, আপনি ওটা করবেন। তো এখানে খুব বেশি টুলস টেকনিকও যেহেতু নেই, ডিসকাশনের সুযোগও কম। তো প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের ইনপুট কি কি হতে পারে? ফার্স্ট, প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার আপনাকে বলে দিচ্ছে যে আপনি আসলে প্রজেক্টের যে এস্টিমেশনটা করবেন, বাজেটিং করবেন, প্রজেক্টকে যে কন্ট্রোল করবেন, তার বেসিসটা কি। আপনার প্রজেক্ট চার্টারেই বলা আছে ওকে এই প্রজেক্টটা এত টাকার হবে। তো আপনার যত প্ল্যানিং আছে সব কিন্তু এই যে আমার বাজেটারি যে একটা কনস্ট্রেন্ট দেওয়া আছে তার মধ্যে সেটাকে মাথায় রেখেই করতে হবে, রাইট? এই জন্য প্রজেক্ট চার্টার আমাদের একটা ইনপুট। দেন নেক্সট ইনপুট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে ডেফিনেটলি শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান থাকতে পারে, প্রজেক্টের কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান তো এখনই তৈরি করছেন। দেন আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান হতে পারে, মানে অন্যান্য ম্যানেজমেন্ট প্ল্যান গুলো আপনার এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আপনার অর্গানাইজেশনের কালচার কি, আপনার অর্গানাইজেশনের কি ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে কস্ট ম্যানেজমেন্টের লোকজন আছে, এক্সচেঞ্জ রেট কি ধরনের, মানে অর্গানাইজেশন প্লাস এন্টারপ্রাইজ প্লাস আপনার এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো আপনার কস্ট ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করে সেটা আপনার ইনপুট। ওপি এর মধ্যে আগে হয়তো কিছু প্রজেক্টের কস্টের এস্টিমেশন আছে, কিছু টেমপ্লেট আছে, কিছু পলিসি প্রসিডিউর আছে, এইভাবে আমরা প্রজেক্টে যখন টাকার দরকার হয় তখন আমরা এই প্রোটোকলের মাধ্যমে স্পেন্ড করি। তো আপনার যে পলিসি আছে, প্রসিডিউর আছে, সেটাই কিন্তু আপনি এখানে হয়তো আবার রিটারেট করবেন। আপনি বলবেন যে হ্যাঁ আমরা অ্যাজ পার অর্গানাইজেশনের পলিসি প্রজেক্টের প্ল্যানটাকে সাজাচ্ছি। অন্যান্য প্ল্যানিং এর টুলস টেকনিকের মতোই এক্সপার্ট জাজমেন্ট আপনার লাগবে টুলস হিসেবে। ডাটা অ্যানালাইসিস, আপনি অন্যান্য শিডিউল প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টও দেখবেন। এই যে নলেজ এরিয়া শুরুর দিকের যে প্রসেসটা আছে সেখানে আপনি দেখবেন এক্সপার্ট জাজমেন্ট, ডাটা অ্যানালাইসিস, মিটিং, এই তিনটা টুলসই আছে বারবার। আপনি যখন এই প্ল্যানিংটা করছেন যে এস্টিমেশন কিভাবে হবে, বাজেটিং কিভাবে হবে, আমরা কিভাবে কস্ট কন্ট্রোল করবো, ডেফিনেটলি আপনার এক্সপার্ট জাজমেন্ট লাগবে। দেন অ্যানালিটিক্যাল টেকনিক্সে অল্টারনেটিভ অ্যানালাইসিস বারবার ইউজ হচ্ছে, বিকজ আপনি উনি করবেন নাকি উনি করবেন, মানে এস্টিমেশন কে করবে, বাজেট আমরা কিভাবে ডিটারমাইন করবো, এভাবে করবো নাকি ওভাবে করবো, এখন করবো নাকি তখন করবো, এই যে আমরা কে কখন কোথায় কিভাবে কাজগুলো করা হবে সেটা যখন ডিসাইড করি তখন কিন্তু আমরা আসলে অল্টারনেটিভ অ্যানালাইজ করি। মিটিং করেই আমরা সাধারণত যেহেতু এটা ফাইনালাইজ করি সেহেতু মিটিংও আমাদের একটা টুলস এর মধ্যে আছে। তো ইনপুট ডিসকাস করলাম, টুলস টেকনিক ডিসকাস করলাম, এখন চলে আসি আউটপুটে। আউটপুটে আমাদের যে আউটপুট আছে সেটা হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। তো কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি আসলে কি বলবেন, আমরা কিভাবে এস্টিমেশন করব, বাজেট কিভাবে ডিটারমাইন করব, রিপোর্টিং কি ধরনের হবে, দেন আমাদের কোন প্রসেসে আমরা টাকা নিব, অর্গানাইজেশনের প্রসিডিউর লিংক আছে। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট যে প্ল্যান করেছে, প্রজেক্ট যখন শুরু হচ্ছে সে হয়তো রিপোর্ট পাচ্ছে না যে এত টাকা খরচ হয়েছে। তো আপনি কিভাবে এটাকে ডিফাইন করবেন, যে কন্ট্রোল যখন করতে যাবেন তখন তো আপনি হয়তো জেনারেটরে বাজেট রেখেছেন 1 কোটি টাকা, খরচ হয়েছে কত সেই ইনফরমেশন যদি আপনি না পান তখন আপনি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল কম্পেয়ার করবেন কিভাবে। তো আপনার কোনো না কোনো একটা উপায় বের করতে হবে যে অর্গানাইজেশনে হয়তো ফাইন্যান্সকে ইনভয়েস জমা দেয় ভেন্ডার, তারপর ওরা পেমেন্ট করে ফেলেন। তো এই যে প্রসেস এর মাঝখানে কিন্তু আপনার এমন কোনো একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনার কাছে ইনফরমেশনটা আসে যাচ্ছে এত টাকা বাজেট ধরা হয়েছিল, এত টাকা আমরা আসলে খরচ করেছি। সো আপনার এই যে অর্গানাইজেশনের থেকে আপনি ইনফরমেশন কিভাবে পাবেন, প্রসিডিউরের লিংক এটা আপনার বের করতে হবে। হয়তো আপনি ডব্লিউবিএস দিয়ে বলবেন আচ্ছা ডব্লিউবিএস এর কোন খাতে কত সেটার এগেইনস্ট একটা জিএল কোড তৈরি করে দেন, অথবা এমন একটা সিস্টেম থাকবে যার ফলে আপনার প্রজেক্ট ম্যানেজারের থ্রুতে যান, মানে প্রজেক্ট ম্যানেজারের সাইন হলে আপনি ডাটাটা রেখে দিবেন তারপরে পেমেন্ট হবে, এটাও হতে পারে। কতটা অ্যাকুরেটলি আপনি আপনার বাজেট করতে চান, দেন প্রিসিশন কতটা চান, কিভাবে আপনার ইউনিট ক্যালকুলেট হবে, এই সব কিছু থাকবে আপনার কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। তো এই ছিল আমাদের আউটপুট নিয়ে। তো আমরা নেক্সট ভিডিওতে চলে আসলাম এস্টিমেট কস্ট প্রসেসে। সো আপনি এই প্রসেসে কি করবেন, আপনার যে অ্যাক্টিভিটি গুলো আছে, প্রজেক্টে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে আপনার কি ধরনের খরচ হতে পারে সেটা এস্টিমেট করবেন। আবার এই জন্য কি কি ইনপুট লাগবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, মানে ডেফিনেটলি কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান খুবই ইম্পর্টেন্ট, বিকজ খুব ইম্পর্টেন্ট, মানে ওইখানে আপনি ডিসাইড করেছেন যে কস্ট কিভাবে আপনি এস্টিমেট করবেন, রাইট।
ডিটারমাইন বাজেটেও গিয়ে দেখবেন যে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান ইনপুট আছে, কারণ আপনি কিভাবে বাজেট ডিটারমাইন করবেন সেটাও আপনি ওখানে ডিসাইড করেছেন। দেন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ বেসলাইন, এগুলো আসবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। প্রজেক্টের কিছু ডকুমেন্ট আছে যেমন লেসন লার্ন রেজিস্টার, প্রজেক্টের শিডিউল, এই ডকুমেন্টগুলো আপনার বাজেট এস্টিমেট করতে কাজে লাগবে। রিস্ক রেজিস্টারও, কারণ আপনার রিস্ক রেজিস্টার মানে এখন যদি আপনি চিন্তা করেন যে রিস্ক রেজিস্টার মানে রিস্কের চ্যাপ্টারে তো এখনো যায়নি, মানে প্রজেক্টে তো রিস্ক আইডেন্টিফাই করবো সব প্ল্যান শেষ হওয়ার পরে, তাহলে এখন কেন রিস্ক রেজিস্টারের কথা বলছি? আপনি এখন বলছেন কারণ আপনি যখন রিস্ক রেজিস্টার ফার্স্ট একবার এস্টিমেট করবেন, দেন রিস্ক রেজিস্টারে যাবেন। রিস্ক রেজিস্টার দেখবেন যে এরকম রিস্ক আছে, তার জন্য আবার আপনার কস্টটাকে এসে এস্টিমেট করতে হবে। ধরুন এখানে রিস্ক রেজিস্টারে বলেছেন যে একটা তো ইন্স্যুরেন্স করা দরকার, একটা রিস্ক আছে ধরলাম। সো আপনার এখানে এসে কিন্তু রিস্ক রেজিস্টারের কারণে আপনি আবার এখানে এসে এস্টিমেশনটাকে চেঞ্জ করছেন। সো শুরুতে করা, চেঞ্জ করা, যে কোনো ক্ষেত্রেই আপনার ইনপুট গুলো হেল্প করছে। দেন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আপনার মার্কেটের অবস্থা কি, বাংলাদেশে বসে একটা প্রজেক্ট করলে আপনার যে ধরনের খরচের হিসাব করবেন, ডেফিনেটলি অন্য কোনো দেশে অন্য কোনো জায়গায় আপনার একই রকম এস্টিমেশন হবে না। সো মার্কেট প্লেস মানে মার্কেটের কন্ডিশনটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আদার যে কমার্শিয়াল ডকুমেন্ট আছে আপনার अवेलेबल, আপনি জানেন যে আপনার আশেপাশে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, তাদের দাম কি রকম, সো এটা আপনাকে হেল্প করবে। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটে আছে আপনার কস্ট এস্টিমেট করার, হয়তো আপনার অর্গানাইজেশনে কিছু পলিসি আছে, কস্ট এস্টিমেট করার হয়তো কিছু টেমপ্লেট আছে, আপনি হয়তো আগে দেখেছেন আগে প্রজেক্টে এইভাবে সুন্দরভাবে কস্ট এস্টিমেট করা হয়েছে, আমি এটা আমার প্রজেক্টে অ্যাপ্লাই করতে চাই। সো এইজন্য এটা অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট হিসেবে আপনাকে হেল্প করবে। সো এই ছিল আমাদের ইনপুট। সো টুলস টেকনিক নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে, সাথেই থাকুন। চলে আসলাম টুলস টেকনিকে। ইনপুটে আমরা ইনপুটগুলো ডিসকাস করেছিলাম গত ভিডিওতে কোন প্রসেসে, এস্টিমেট কস্ট। ওকে, সো টুলস টেকনিক হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, অ্যানালগাস এস্টিমেটিং, প্যারামেট্রিক এস্টিমেটিং। মনে হচ্ছে না কেমন শোনা শোনা লাগে? আগেও শুনেছি। জি, এগুলো সেম টুলস টেকনিক যেগুলো আমরা ডিউরেশন এস্টিমেট করার জন্য ইউজ করেছিলাম। রিসোর্সেও আবার সেম টুলস টেকনিকে আমরা দেখব। সো আমরা আগে কিন্তু ডিসকাস করেছি টুলসটা কি, সেটা ডিউরেশনের পার্সপেক্টিভে ছিল, এখন কিন্তু আমাদের কস্টের পার্সপেক্টিভে আছে। সো আমি কুইকলি বলে যাব, এখন হয়তো আপনার ততটা সময় লাগবে না বুঝতে। বটম আপ এস্টিমেটিং, 3 পয়েন্ট এস্টিমেটিং, ডাটা অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং ডিসিশন মেকিং। একটা করে শেষ করি। আপনি আগে যদি এই ধরনের প্রজেক্ট করে থাকেন তাহলে কস্ট আপনি ইজিলি বলতেই পারবেন আচ্ছা এটার খরচ এই ধরনের হতে পারে। সো এক্সপার্ট জাজমেন্ট আপনার কাজে লাগছে। অ্যানালগাস এস্টিমেটিং কি বলেছিলাম, গ্রসে আপনি এস্টিমেট করছেন। গতবার বলেছিলাম যে ওকে ইন্টেরিয়র ডেকোরেশনে আপনার 3 মাসের মতো সময় লাগতে পারে, গ্রসে আপনি বলেন। এখন হয়তো আপনি বলছেন গ্রসেই যে আচ্ছা ঠিক আছে ইন্টেরিয়র ডেকোরেশন যেটা আরো হয়তো অনেকদিন পরে হবে, আপনি কতটুকু সাইজ, কতটুকু কয়টা ফার্নিচার লাগবে, কি রকম ভাবে আপনার গার্ডেনিং হবে, ইন্টেরিয়র গার্ডেনিং, আচ্ছা যাই হোক প্ল্যান্ট লাগাবেন রুমের মধ্যে কয়টা, কি রকম প্রাইস কত, সেগুলো আপনার কিছু দেখছেন না, আপনি জাস্ট বলে দিলেন যে হ্যাঁ এটা ইন্টেরিয়র ডেকোরেশন করতে আমরা 1 কোটি টাকা খরচ করবো। সো আপনি গ্রসে রেখে দিলেন টাকা অ্যামাউন্টটা। এটা হচ্ছে অ্যানালাইসিস এস্টিমেটিং। প্যারামেট্রিক তাহলে কি হবে, ওই যে বলেছিলাম ঐকিক নিয়ম। গতবার আমরা বলেছিলাম পার স্কয়ার ফিটে যদি আমার 2 মিনিট লাগে তাহলে পুরো 500 স্কয়ার ফিটে কতক্ষণ সময় লাগবে। সেম টেকনিকে আপনি এখন কি করছেন, আচ্ছা পার স্কয়ার ফিটে যদি আমার 200 টাকা লাগে তাহলে 500 স্কয়ার ফিটে কত টাকার মতো আমি এস্টিমেট করব, রাইট? সো গেল প্যারামেট্রিক। নেক্সট কি, বটম আপ এস্টিমেটস। তখন কিন্তু আমরা বলেছিলাম যে এটাতে যদি 2 ঘন্টা লাগে, এটাতে যদি 2 দিন লাগে, এখানে 3 দিন লাগে, তাহলে টোটাল আমার ওয়ার্ক প্যাকেজে কত সময় লাগবে, তাহলে আরো ওয়ার্ক প্যাকেজ মিলে আমার টোটাল প্রজেক্টে কত সময় লাগবে। সেম ঘটনা, এখন আপনি দেখছেন এই কাজে এত টাকা, ওই কাজে এত টাকা, ওই কাজে এত টাকা, সেটাকে যোগ করে আপনি নিয়ে আসলেন প্ল্যানিং প্যাকেজ লেভেলে, তাহলে এইখানে 7টা আরো মিলে আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট লেভেলে দেখলেন আচ্ছা এত টাকা লাগছে, আরো কয়েকটা কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, তাহলে টোটাল প্রজেক্টে আমার কত টাকা লাগছে, বাজেটের কমপ্লিশন আপনি ডিটারমাইন করছেন, রাইট? দেন 3 পয়েন্ট এস্টিমেট, তখন বলেছিলাম এভারেজ করছে, আচ্ছা টাইলসে আমাদের 200 টাকাও লাগতে পারে, দেন কম দামি কিনলে 150 টাকাতেও হয়ে যায়, আবার যদি খুব এক্সপেন্সিভ কিনে 500 টাকাও লাগতে পারে। তার মানে আপনি নরমাল এভারেজ করতে পারেন, যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। আর বেটা ডিস্ট্রিবিউশন আমি বলেছিলাম কি বলেন তো, বেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়েটেড এভারেজ। আচ্ছা ঠিক আছে 200 টাকা লাগতে পারে, 150 টাকাও লাগতে পারে, মানে 150, 500 আর 4 টাইমস 200, মানে অপটিমিস্টিক প্লাস 4 টাইমস মোস্ট লাইকলি প্লাস পেসিমিস্টিক ডিভাইডেড বাই 6, মানে আপনি মোস্ট লাইকলিকে বেশি ওয়েট দিলেন, রাইট? নেক্সট টুলস হচ্ছে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের মধ্যে আমাদের আছে অল্টারনেটিভ অ্যানালাইসিস, রিজার্ভ অ্যানালাইসিস, কস্ট অফ কোয়ালিটি। সো আমরা এটা ডিসকাস করি। ডেটা অ্যানালাইসিসে আমাদের আছে অল্টারনেটিভ অ্যানালাইসিস, মানে আপনি দেখছেন যে আচ্ছা এত টাকা খরচ করবো না কত টাকা খরচ করবো, এই জিনিসগুলো আপনার কাজে লাগছে। রিজার্ভ অ্যানালাইসিস কতবার বলেছিলাম মনে আছে, যে কন্টিনজেন্সি রিজার্ভ যে 17 দিন লাগতে পারে, সাথে 3 দিন অ্যাডিশনাল রেখে দিলাম। সো এখানে খরচের হিসাবের ক্ষেত্রেও কিন্তু আপনি কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে পারেন। আপনি হয়তো টোটাল কাজটার জন্য রেখেছেন 500 টাকা, আপনি চিন্তা করলেন নোন আননোন রিস্কের জন্য কন্টিনজেন্সি রাখা হয়, নোন আননোন রিস্কের জন্য। এরকম একটা ঘটনা ঘটতে পারে, হয়তো লেবার সময় মতো নাও পেতে পারে, বা লেবারের চার্জ হয়তো বেশি হতে পারে, তার মানে ঘটনা ঘটতে পারে সেটা আপনি জানেন নোন, বাট ঘটলে কতটা ইম্প্যাক্ট হবে সেটা আপনি জানেন না, আননোন। সো এর জন্য আপনি আরো 50 টাকা অ্যাডিশনাল রেখে দিলেন। সো নোন আননোন রিস্কের জন্য আপনি কন্টিনজেন্সি রিজার্ভ রাখছেন। কস্ট অফ কোয়ালিটি নিয়ে আমরা আলাপ করব। কোয়ালিটি ম্যানেজমেন্টে
রাইট। এছাড়া আপনার সফটওয়্যার মানে আর যে টুলস আছে সফটওয়্যার আপনাকে হেল্প করতে পারে, টোটাল যোগ করে দিবে। দেন আপনি রিসোর্স যদি প্রপারলি এস্টিমেট করেন তাহলে আপনার সাধারণত সফটওয়্যারগুলি কি করে আপনার টোটাল কস্ট, এই অ্যাক্টিভিটিতে এই লোকের 5 ঘন্টার কাজ আছে তার আওয়ারলি রেট হিসাব করবে, এই ইকুইপমেন্ট এই ম্যাটেরিয়াল লাগবে, টোটাল যোগ করে আপনাকে বলে দিবে যে আপনার এই অ্যাক্টিভিটিতে কত টাকা লাগবে। আর ডিসিশন মেকিং আমরা সবাই মিলে ভোটিং করে আচ্ছা ঠিক আছে এত টাকা ধরেছি, এটা কি আদৌ ফিজিবল কিনা, কেন এত টাকা বেশি হলো, এই টাইপের ভোটিং করে আমরা একটা ফাইনাল এস্টিমেটসে পৌঁছাই। সো আমরা আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট এস্টিমেটস, বেসিস অফ এস্টিমেটস এবং প্রজেক্ট ডকুমেন্ট আপডেট। তার মানে এই কাজে কত টাকা খরচ হবে সেটা হচ্ছে আমাদের কস্টের এস্টিমেটস। বেসিস অফ এস্টিমেটস আমরা বলবো আচ্ছা ঠিক আছে আমরা ইকুইপমেন্টের জন্য এত টাকা ধরেছি, হাই গ্রেডের ইকুইপমেন্ট ধরেছি এই কারণে দাম বেশি, লেবারের কস্ট এত টাকা ধরা হচ্ছে, তার মানে কি কি ইনফরমেশন আপনার এখানে কাজে লেগেছে সেই বেসিসটা আপনি লিখে রাখছেন এবং সাথে তো কিছু ডকুমেন্ট আপডেট হতেই পারে। তো আমরা নেক্সট প্রসেসে চলে যাব, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা এখন নতুন প্রসেসে চলে এসেছি। গত প্রসেসটা ছিল এস্টিমেট কস্ট। এখন আপনি আলাদা আলাদা কাজে কোন কাজে কত টাকার মতো খরচ হবে সেটা বুঝলেন, কিন্তু একটা বাজেট, টোটাল প্রজেক্টের বাজেটও তো ঠিক করতে হবে তাই না? এই প্রসেসের কাজ হচ্ছে সব আলাদা আলাদা কস্টগুলোকে যোগ করে একটা বাজেট ফাইনালাইজ করা এবং অথরাইজ করা। সো এই জন্য আমাদের টুলস টেকনিক আছে, প্রজেক্ট প্ল্যান তো থাকবেই, প্রজেক্টের কিছু ডকুমেন্ট যে বেসিস অফ এস্টিমেটস এসছে, কস্টের এস্টিমেট সবগুলোকে নিয়ে এখন আপনি ফাইনালাইজ করবেন। বিজনেস ডকুমেন্ট, বিজনেস কেস বা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু এখন আপনার ইনপুট, গত প্রসেসে কিন্তু ছিল না। এখন আপনি একটা যেহেতু রাফ এস্টিমেট দাঁড়িয়ে গেছে, এখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এত টাকা খরচ বেড়ে গেছে তাহলে কি আমার এই প্রজেক্টটা কন্টিনিউ করা উচিত হবে কি হবে না। সো কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আপনাদের কিন্তু ডিটারমাইন করতে হবে যে না আমার যদি আমি এই টাকার মধ্যে আমার কস্ট রাখি প্রজেক্টে তাহলেই আমার প্রজেক্ট করাটা ফিজিবল। সো এই জন্য বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানটাও এখানে আছে। বিজনেস কেস ওই কারণে আছে। এগ্রিমেন্ট, আপনি যখন পরে বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হবে সেখান থেকে কিন্তু আপনি বাজেটটাকে ফাইনালাইজ করবেন, এই জন্য এগ্রিমেন্ট আছে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেম কথা, আপনার অর্গানাইজেশনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বাজেট ডিটারমাইন করতে আপনাকে হেল্প করবে। অর্গানাইজেশনাল প্রসেস আছে, আগের হয়তো এক্সিস্টিং কিছু পলিসি প্রসিডিওর হয়তো আছে যে কিভাবে বাজেটটা ডিটারমাইন করতে হবে, আপনার আগের কিছু প্রজেক্টের হয়তো ডাটা আছে, সো এগুলো নিয়ে আপনি চলে যাবেন কাজে। বাজেট ডিটারমাইন করতে গিয়ে আপনার টুলস টেকনিক হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, কস্ট এগ্রিগেশন, ডাটা অ্যানালাইসিস, হিস্ট্রিক্যাল ইনফরমেশন রিভিউ, ফান্ড লিমিট রিকনসিলিয়েশন এবং ফাইন্যান্সিং। সো ফার্স্ট সেটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। সো আপনি বাজেট সব আলাদা আলাদা কস্টের এস্টিমেট কিন্তু করা হয়েছে, এখন আপনি দেখছেন আচ্ছা ঠিক আছে এটা বেশি এটা কম ঠিক আছে কিনা এটা দেখতে গেলে কিন্তু আপনার আগের একটা এক্সপেরিয়েন্স হলে ভালো হয়, যার আগের এই এক্সপেরিয়েন্স আছে সে আপনাকে হেল্প করতে পারবে। কস্ট এগ্রিগেশন মানে হচ্ছে আপনি সব কস্ট যোগ করে বলছেন যে হ্যাঁ আমার টোটাল প্রজেক্টের তাহলে এরকম একটা খরচ দাঁড়াচ্ছে। ডাটা অ্যানালাইসিসে এসে আপনি দেখছেন রিজার্ভ, আমরা আগে ডিসকাস করেছিলাম কন্টিনজেন্সি রিজার্ভ। কন্টিনজেন্সি রিজার্ভ কোন ধরনের রিস্কের জন্য? নোন আননোন রিস্কের জন্য। ঘটনা ঘটতে পারে এটা জানেন, কিন্তু ঘটলে কিরকম ইম্প্যাক্ট হতে পারে সেটা জানেন না। আর আননোন রিস্কের জন্য আমরা রাখি ম্যানেজমেন্ট রিজার্ভ। ইনফ্যাক্ট আমরা রাখি না, স্পন্সর রাখে। স্পন্সর আপনাকে কি করছে, এমন মাঝে মাঝে আমাদের প্রজেক্টের মধ্যে কিছু ঘটনা ঘটে যে আমি কখনো আগে এই ধরনের ঘটনা হয়তো ঘটেনি, প্রেডিক্টও আমরা করতে পারিনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ম্যানেজমেন্টের হাতে কিছু রিজার্ভ থাকে, এটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে না, আলাদা ম্যানেজমেন্টের হাতে থাকছে এবং আপনার পারফরমেন্সও ম্যানেজমেন্ট রিজার্ভের উপর ডিটারমাইন হচ্ছে না। আপনাকে টোটাল প্রজেক্টে যে খরচ প্লাস কন্টিনজেন্সি রিজার্ভ মিলে যে টাকাটা সেটার উপর বেস করে আপনার পারফরমেন্স দেখা হবে। ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে আপনার টাকা পেতে হলে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে টাকাটা পেতে হবে। হিস্ট্রিক্যাল রিলেশনশিপ, আপনি দেখছেন যে আপনার প্রজেক্টগুলো যখন করছেন কত টাকা ধরা হয়েছে, আগের প্রজেক্টে তো দেখেছিলাম এত টাকার মধ্যে হয়ে গিয়েছিল, এখন এত বেশি হচ্ছে কিনা বা কম হচ্ছে কেন, এগুলো দেখতে আপনার হিস্ট্রিক্যাল রিলেশনশিপ দেখছেন। নেক্সট টুল ফান্ড লিমিট রিকনসিলিয়েশন। আপনাকে প্রজেক্টের বাজেট বলেছে হয়তো চার্টারের মধ্যে 50 লাখ টাকা, বাট আপনি টোটাল হিসাব করে দেখলেন 55 লাখ টাকা হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? কোনো না কোনো ভাবে আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন, রাইট? আর যদি ম্যানেজ করতে না পান সেটা তো আমাদের আলটিমেটলি স্পন্সরের কাছে আমরা যেতেই পারি, বাট আপনি চেষ্টা করবেন যে বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেটের মধ্যে আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে। সো আপনার যে ফান্ডের লিমিট আছে সেটাকে আপনি রিকনসাইল করছেন। এবং ফাইন্যান্সিং, যে আমাদের অনেক সময় দেখা যায় যে প্রজেক্টের ফাইন্যান্সিংটা কিভাবে হবে সেটাও আমাদের প্রজেক্টের ম্যানেজারকে চিন্তা করতে হয়। ইনফ্যাক্ট আপনি ফান্ড, আপনার প্রজেক্টের ফান্ড কিভাবে পাবেন, এমনও যদি হয় যে না আমার ওই 5টা বিল্ডিং সেল হবে তারপরে আমার নতুন ফেজে পরের কাজগুলো কমপ্লিট হবে, সো এটার কিরকম প্রগ্রেস হয়েছে সেটা আপনার অর্গানাইজেশনের সাথে ডিসকাস করতে হচ্ছে। এই ছিল আমাদের টুলস টেকনিক। আমরা আউটপুটে চলে আসলে আউটপুটের 1 নাম্বার হচ্ছে কস্ট বেসলাইন, দেন প্রজেক্টের ফান্ডিং রিকোয়ারমেন্ট এবং প্রজেক্টের ডকুমেন্ট। প্রজেক্টের কস্ট বেসলাইন হচ্ছে টাইম ফেজড একটা গ্রাফ। যদি আপনি চিন্তা করেন আমাদের ডকুমেন্ট আপনি দেখে নেবেন, আপনার হয়তো 6 মাসের প্রজেক্ট, টোটাল প্রজেক্টের বাজেট হয়তো 50 লাখ,
তাহলে এই 50 লাখ পর্যন্ত যেতে ফার্স্ট এর মান্থে হয়তো আপনার 5 লাখ টাকা খরচ হচ্ছে, তারপরে 15, তারপরে তার মানে কিউমুলেটিভ একটা কস্টের হিসাব আপনি পেয়ে যাচ্ছেন যে টোটাল 6 মাসে কোন মাসে কত টাকা খরচ হচ্ছে, টাইম ফেজড কোন মাসে কত টাকা খরচ হচ্ছে, সেইভাবে আপনি একটা বাজেট তৈরি করছেন। আপনি হয়তো আপনার ফাইন্যান্স টিমকে বলে দিচ্ছেন যে হ্যাঁ আমি প্রজেক্ট শুরু করার সময় আমাকে 20 লাখ টাকা দিয়ে দিবেন, 3 মাস পরে এত টাকা দিবেন। সো আপনার কোন সময় কত টাকার রিকোয়ারমেন্ট আছে সেটা যদি জানা থাকে তাহলে আপনার যে ফাইন্যান্স টিম তাদের জন্য সুবিধা হবে এবং আরো কিছু প্রজেক্টের ডকুমেন্টও আমাদের আপডেট হতে পারে। সো আমরা নেক্সটে চলে যাব কোয়ালিটি ম্যানেজমেন্টে, সাথেই থাকবেন আশা করি। ওয়েলকাম ব্যাক। আমরা গত ভিডিওগুলোতে স্কোপ প্ল্যানিং এর যে প্রসেসগুলো আছে, রিকোয়ারমেন্ট কালেকশন থেকে শুরু করে ডব্লিউপিএস তৈরি করা, শিডিউল করা, দেন কস্ট প্ল্যান করা, এই সবগুলো প্রসেস ডিসকাস করে এসেছি। তো আমরা আজকে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান যে প্রসেসটা সেটা নিয়ে ডিসকাস করব। তো শুরুতেই বলে রাখা ভালো যে যেহেতু আমরা প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস ডিসকাস করছি, কোয়ালিটি আসলে কি? কোয়ালিটি, আপনারা হয়তো কোয়ালিটির ডেফিনেশন অনেক জায়গায় দেখে থাকবেন, ডিগ্রি টু হুইচ ইউ আর বিং এবল টু, মানে আপনার যে কাস্টমার আছে তার যে এক্সপেকটেশন আছে সেই এক্সপেকটেশন আপনি কতটা মিট করতে পারছেন। যদি মিট করতে পারেন তাহলে আপনি কোয়ালিটি মিট করতে পারেন, অথবা এক্সিড যদি করেন তাহলে আরো ভালো। তার মানে আপনার কাস্টমারের যে এক্সপেকটেশন আছে সেটাকে যদি আপনি মিট করতে পারেন বা এক্সিড করতে পারেন তাহলে আপনি কোয়ালিটি ম্যানেজ করতে পেরেছেন। তো এই যে প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট এই প্রসেসটা আছে, এই প্রসেসের মাধ্যমে আমরা আসলে জানি যে আমাদের কাস্টমার আসলে কি চায়, কি রকম স্ট্যান্ডার্ডের আউটপুট চায়, এবং সেই স্ট্যান্ডার্ডের আউটপুট দিতে গেলে আমাদের কিভাবে কোয়ালিটি ম্যানেজ করতে হবে এবং কিভাবে আমাদের কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। তো এই নলেজ এরিয়াতে আমাদের 3টি প্রসেস আছে: প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি। সো প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট এই প্রসেসের কাজ কি? কিভাবে আমরা আমাদের কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড সেটা কি হবে সেটা ডিসাইড করা, কিভাবে আমরা সেই স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করব, মানে মেক শিওর করবো যে ভুল যাতে না হয়, এটা হচ্ছে ম্যানেজ কোয়ালিটি প্রসেস সেটা। এবং ভুল হলো কিনা সেটা আমরা মাঝে মাঝে চেক করি না, যে ওকে আমাদের কাজ কমপ্লিট বা কয়েকটা কাজ কমপ্লিট হয়েছে, আমরা এখন দেখতে চাচ্ছি যে আমাদের কাজটা কি অ্যাজ পার স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা সেট করছেন আপনি প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টে, অ্যাজ পার স্ট্যান্ডার্ড হয়েছে কিনা সেটা আপনি দেখছেন কিভাবে, কন্ট্রোল কোয়ালিটিতে। মানে এটা একটা ইন্সপেকশনের প্রসেস। শুনেন না যে প্রিভেনশন ওভার ইন্সপেকশন, তার মানে প্রিভেনশন একটা কাজ, ইন্সপেকশন একটা কাজ। প্রিভেনশনের কাজ কি? প্রিভেনশনের কাজ ভুল যাতে না হয় সেটা করা। প্রিভেনশন হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, আর ইন্সপেকশন হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। তার মানে আমি কিভাবে কোয়ালিটি ম্যানেজ করবো, আগে একটা স্ট্যান্ডার্ড সেট করবো, তারপরে আমি স্ট্যান্ডার্ডটার সাথে কমপ্লাই করবো কিভাবে সেটা আমি ম্যানেজ কোয়ালিটিতে করছি, আর করলাম কিনা স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই সেটা আমরা দেখছি কন্ট্রোল কোয়ালিটিতে, রাইট? ওকে, তো আমরা প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টে চলে যাই। প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টের কাজ আমি এতক্ষণ বলেছি, আমরা ইনপুটে সরাসরি চলে যাই। আপনি এখন কি করছেন, আপনি স্ট্যান্ডার্ডটা সেট করবেন এবং কিভাবে আপনি কমপ্লাই করবেন, ম্যানেজ করবেন এবং কিভাবে আপনি ইন্সপেকশন বা কন্ট্রোল করবেন সেটা আপনি ডিসাইড করছেন, রাইট? এই জন্য আপনার ইনপুট কি লাগবে? 1 নাম্বার হচ্ছে চার্টার, প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার কেন? কারণ আপনাকে আপনার যে স্পন্সর সে কিন্তু বলে দিয়েছে ওকে এই হচ্ছে আপনার প্রজেক্ট, এখানে কিন্তু এইরকম কোয়ালিটি আপনার এনশিওর করতে হবে। তো আপনার যদি কোয়ালিটি এনশিওর করতে হবে চার্টারে দেখবেন যে কি কি রিকোয়ারমেন্ট আসলে আপনাদের স্টেক হোল্ডার, ক্রিটিক্যাল স্টেক হোল্ডার বা স্পন্সর আপনাকে বলে দিয়েছে। এই জন্য চার্টার দরকার। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপনার কিছু যদি থাকে, ধরেন আপনি স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান করতে গেছেন, তখন আপনার মনে হয়েছে ওকে এই স্টেক হোল্ডারের জন্য তো আসলে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা একটু চেঞ্জ করা দরকার। হয়তো আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করতে গেছেন, তখন আপনার মনে হচ্ছে যে ওকে আমার তো আসলে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা একটু চেঞ্জ করা দরকার। এই জন্য আপনার আদার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ইনপুট হিসেবে আছে। প্রজেক্টের কিছু ডকুমেন্ট আছে যেমন অ্যাজাম্পশন লগ, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, রিকোয়ারমেন্ট ফেসিবিলিটি মেট্রিক। এই ডকুমেন্টগুলো আপনাকে আসলে গাইড করছে। আপনি যখন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান করছেন তখন আপনি ওই ডকুমেন্টগুলো দেখেই বুঝছেন যে আপনার কিরকম আসলে কোয়ালিটির সেট করা উচিত, স্ট্যান্ডার্ড সেট করা উচিত। দেন আপনার তো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যে আপনার অর্গানাইজেশনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কিরকম। কিছু কিছু অর্গানাইজেশন থাকে যে ওকে কোয়ালিটিতে খুব কনসার্ন, কিছু কিছু অর্গানাইজেশন থাকে যা ঠিক আছে একটা কোয়ালিটি হলেই হলো। তো আপনি যেই ধরনের অর্গানাইজেশনে আছেন সেই অর্গানাইজেশন বা মার্কেট প্লেস কন্ডিশন, মানে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাই আপনাকে বলে দিবে যে আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা কিরকম হবে। তো এটাকে ইনপুট। আরেকটা কি থাকতে পারে, আপনারা খুব ভালো করে জানেন অর্গানাইজেশনাল প্রসেস আছে, আপনার হয়তো কিছু কোয়ালিটি গাইডলাইন আছে, কিছু পলিসি আছে, সেগুলো আপনাকে গাইড করবে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে। তো আমরা ইনপুট গুলো ডিসকাস করলাম, আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব টুলস টেকনিক এবং আউটপুট। সাথেই থাকুন। আমরা ডিসকাস করছিলাম প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে। ইনপুট আমরা ডিসকাস করছিলাম প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে। ইনপুট আমরা ডিসকাস করেছি, এখন আমরা ডিসকাস করব টুলস টেকনিক। ওকে, টুলস টেকনিক কি কি আছে? এক্সপার্ট জাজমেন্ট, ডাটা গ্যাদারিং, ডাটা অ্যানালাইসিস, দেন ডিসিশন মেকিং, ডাটা রিপ্রেজেন্টেশন, টেস্ট এন্ড ইন্সপেকশন প্ল্যানিং এবং মিটিং। সো শুরুতেই চলে আসি এক্সপার্ট জাজমেন্টে। সো আপনি যখন কোয়ালিটি প্ল্যান করছেন, ডেফিনেটলি আপনি যারা যারা কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করে, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কাজ করেছে, কোয়ালিটি কিভাবে মেজার করলে ভালো হবে, এই জিনিসগুলো যারা আগে দেখেছে তাদের সাথে যদি আপনি ডিসকাস করেন তখন আপনি বুঝতে পারবেন ওকে আমার এই ধরনের প্রজেক্টে তো আসলে এই কোয়ালিটি প্যারামিটার। হয়তো কনস্ট্রাকশন প্রজেক্ট যদি হয় তাহলে যে আগে কনস্ট্রাকশন প্রজেক্টের কোয়ালিটি প্ল্যান করেছে বা কোয়ালিটি নিয়ে কাজ করেছে সে যদি থাকে তাহলে ভালো হতেও পারে। দেন হয়তো কেউ সফটওয়্যারের রেগুলার ইউএটি করছে, আপনার সফটওয়্যারের প্রজেক্টে, তখন আপনি তার সাথে ডিসকাস করবেন ওকে এই প্রজেক্টের টেস্টিংটা কিভাবে হলে ভালো হয় বা কিভাবে কাজ করলে কোয়ালিটিটা অ্যাসিওর হবে বা ম্যানেজ করতে পারবো। সো এক্সপার্ট জাজমেন্ট আমরা ডিসকাস করলাম। সেকেন্ড টুলস যেটা আছে সেটা হচ্ছে ডাটা গ্যাদারিং। ডাটা গ্যাদারিং এ বলা আছে বেঞ্চমার্কিং, ব্রেইনস্টর্মিং এর কথা।
এবং ইন্টারভিউ। বেঞ্চমার্কিং কি? বেঞ্চমার্কিং আপনি হয়তো কোয়ালিটি প্ল্যান করছেন, আমি বলেছিলাম না আপনি স্ট্যান্ডার্ড সেট করছেন যে আচ্ছা ঠিক আছে আমি যে প্রজেক্টটা করছি সেই আউটকামের স্ট্যান্ডার্ডটা কি হবে। ধরেন আপনি কনস্ট্রাকশন করছেন, সো কনস্ট্রাকশন অফ ব্রিজ মেবি, ওকে ব্রিজের তার মানে অথবা মেট্রো রেল আমাদের চলছে। সো বেঞ্চমার্কিং সাধারণত আমরা কখন করি? যখন দেখি যে আমাদের অলরেডি যে প্রজেক্টগুলো আছে সেখান থেকে হয়তো আমরা বুঝতে পারছি না বা আমাদের এই এক্সপার্টিস নেই, তখন আমরা কি করি, ওকে ঠিক আছে মেট্রো রেলের প্রজেক্ট করছি, আমাদের আশেপাশে এমন কেউ নেই যে কোয়ালিটিটা কিরকম হওয়ার কথা সেটা খুব ভালো বলতে পারবে, ওকে তাহলে একটা কাজ করি, জাপানের কোনো একটা মেট্রো রেলকে বেঞ্চমার্ক করি। তাহলে আমরা কি করব, জাপানের ওই মেট্রো রেল কোম্পানির সাথে কথা বলে বা যেভাবে হোক ওরা কিরকম কোয়ালিটি মেনটেন করছে সেটা আমরা কিন্তু নিয়ে আসার কথা বা নিয়ে আসার ব্যবস্থা করবো, মানে আমরা ওইটাকে বেঞ্চমার্কিং করলাম, রাইট। দেন চলে আসে ব্রেনস্টর্মিং এ। ব্রেনস্টর্মিং এ আমরা যারা যারা আছে আমাদের টিমের মধ্যে সাধারণত তাদের নিয়ে বসে আমরা ডিসাইড করার চেষ্টা করি যে এই যে আমাদের আউটপুট আসবে সেটা কিরকম হলে ভালো হয়। ইন্টারভিউ করতে পারি যে আমরা কিভাবে কোয়ালিটি ম্যানেজ করবো বা কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করবো, সেটা আমরা কয়েকজনের সাথে ইন্টারভিউ করে যাবো, আমাদের এরকম একটা প্রজেক্ট হচ্ছে কিরকম কোয়ালিটি আমরা মেনটেন করতে পারি। সো আমরা কি বললাম, এক্সপার্ট জাজমেন্ট এবং ডাটা গ্যাদারিং। ডাটা গ্যাদারিং এর মধ্যে আমরা ডিসকাস করেছি বেঞ্চমার্কিং, ব্রেনস্টর্মিং এবং ইন্টারভিউ, রাইট। নেক্সট টুলস হচ্ছে আমাদের ডাটা অ্যানালাইসিস। আপনি যখন একটা কোয়ালিটির প্ল্যান করছেন তখন ডেফিনেটলি আপনি চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে এটাকে আমি যদি করি তাহলে আমার কি লাভ হচ্ছে, রাইট। তো সেটারই আরেকটা ভাষা হচ্ছে কস্ট অফ কনফরমেন্স এবং কস্ট অফ নন কনফরমেন্স। সো কস্ট অফ কনফরমেন্স হচ্ছে আপনি যদি কোয়ালিটি কনফার্ম করতে চান, আপনি যে কোয়ালিটিটা সেট করেছেন সেই কোয়ালিটি যদি মেনটেন করতে চান তাহলে সেটার কিরকম খরচ আছে, এবং আপনার যদি কোয়ালিটি আপনি মাঝে মাঝে আমরা বলি আচ্ছা ঠিক আছে যা আছে আমরা করে ফেলি, সেটা কিন্তু খরচ আর অনেক বেশি, কারণ আমাদের কি হবে, রিওয়ার্ক হবে। আমি যদি কোয়ালিটি কনফার্ম না করি রিওয়ার্ক হতে পারে, যেটাকে আমরা বলছি ইন্টারনাল ফেলিওর কস্ট, স্ক্র্যাপ হবে। আবার কাস্টমাররা দেখা যায় মাঝে মাঝে কিন্তু দেখা যাবে আমাদের কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড না, তখন ওয়ারেন্টি লস হতে পারে, আমাদের একে ওকে বলবে যে না আমাদের সার্ভিস তো ভালো না বা প্রোডাক্ট তো ভালো না বা প্রজেক্ট তো ভালোভাবে করে না, সো তখন একটা রেপুটেশনের লস হতে পারে। সো আমরা সাধারণত কি করি, কস্ট বেনিফিট অ্যানালাইসিসও করি যে আচ্ছা ঠিক আছে আমি যদি কোয়ালিটি মেনটেন করি তাহলে সেটার জন্য আমার কস্ট অফ কনফরমেন্স এত টাকা, আর যদি সেটা না করি তাহলে আমাদের ক্ষতি হবে এত টাকা। সো আরেকটা ভাষা আছে কস্ট অফ পুয়ার কোয়ালিটি, মানে আমি যদি কোয়ালিটি মেনটেন না করি, যদি পুয়ার কোয়ালিটি হয় সেটার খরচ সাধারণত অনেক বেশি হয়। সো এই পর্যায়ে আমরা তিনটা টুলস ডিসকাস করলাম। একটা হচ্ছে আমাদের এক্সপার্ট জাজমেন্ট, ডাটা গ্যাদারিং যার মধ্যে বেঞ্চমার্কিং, ব্রেনস্টর্মিং এবং ইন্টারভিউ এসেছে, এবং ডাটা অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং কস্ট অফ কোয়ালিটি আমরা ডিসকাস করলাম। কস্ট অফ কোয়ালিটি কি? কস্ট অফ কনফরমেন্স, কস্ট অফ নন কনফরমেন্স। কস্ট অফ কনফরমেন্সে আছে প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট। কস্ট অফ নন কনফরমেন্সে আছে ইন্টারনাল ফেলিওর কস্ট এবং এক্সটার্নাল ফেলিওর কস্ট। সাথেই থাকুন অন্যান্য টুলস সম্বন্ধে জানার জন্য। আমরা তিনটা টুলস টেকনিক ডিসকাস করেছি, বাকিগুলো করে ফেলি। ফোর্থ টুলস টেকনিক যেটা হচ্ছে আমরা কোথায় আছি, প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টে, রাইট। ফোর্থ হচ্ছে ডিসিশন মেকিং। আপনি যখন কোয়ালিটি কিভাবে মেনটেন করতে হবে, আপনি মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং করেন। আচ্ছা ঠিক আছে এই কোয়ালিটি যদি আমি মেনটেন করি তাহলে আমার হয়তো এতটা সময় লাগবে, এত খরচ হবে, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে তখন আপনি আচ্ছা ঠিক আছে এত তো সময় নেই বা এত টাকাও খরচ করা যাবে না, তাহলে এই কোয়ালিটি প্যারামিটারটা সেট করি। অথবা আমার যদি আচ্ছা ঠিক আছে সময় বেশি লাগুক তারপরে আমরা অথবা খরচ বেশি হোক তারপরে আমরা ভালো কোয়ালিটি মেনটেন করি। সো বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু আপনি ডিসিশন নিচ্ছেন। সো ডিসিশন মেকিং একটা টুলস। ডাটা রিপ্রেজেন্টেশন আমরা করি। ডাটা রিপ্রেজেন্টেশনের মধ্যে আজকে ফ্লোচার্ট। ফ্লোচার্টে আমরা সাধারণত কি করি, একটা প্রসেস আছে, সেই প্রসেসে কিভাবে কাজ করে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসি একটা প্রসেসকে হয়তো যদি ইমপ্রুভ করতে চাই, ইমপ্রুভমেন্ট কিন্তু আপনি এখন করবেন, আপনি ইমপ্রুভমেন্ট করবেন কিন্তু ম্যানেজ কোয়ালিটি প্রসেসে, কিন্তু তখন আপনি ফ্লোচার্ট যে টুলসটা সেটা ইউজ করবেন, রাইট। সো ফ্লোচার্টটা আসলে কি, ফ্লোচার্ট হচ্ছে আপনি কাজটা কিভাবে করেন সেটা আপনি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছেন। ফার্স্ট এই কাজটা করি, তারপরে এই কাজটা করি, ফার্স্টে বোর্ড কাটি, তারপরে দেখি মেজার করি, মেজার করে যদি দেখি ঠিক আছে তাহলে গ্লু লাগাই, টেবিল বানাচ্ছিলাম যাই হোক। সো আপনি সেটাকে গ্রাফিক্যালি যখন রিপ্রেজেন্ট করবেন তখন কিন্তু একজন হয়তো বলতে পারবে আচ্ছা এইভাবে এইভাবে কেন করি, যদি আরেকটু এটা আগে না করে ওইটা আগে করি তাহলে হয়তো আরো বেটার পারফরমেন্স পাওয়া যাবে। সো কোয়ালিটি ইমপ্রুভ করতে গেলেও কিন্তু আমরা ফ্লোচার্ট ইউজ করি। দেন আছে কি লজিক্যাল ডাটা মডেল আছে, ম্যাট্রিক্স ডায়াগ্রাম আছে, কে কখন কি করবে, অথবা আমি এইটা করাটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা করলে কি আমি বেনিফিট পাবো কিনা, এই টাইপের অ্যানালাইসিস গুলো করার জন্য আমরা ম্যাট্রিক্স ডায়াগ্রাম ইউজ করি। মাইন্ড ম্যাপিং তো আছে, আপনারা কালেক্ট রিকোয়ারমেন্টে মাইন্ড ম্যাপিং পেয়েছেন মনে আছে। সো কোয়ালিটি যদি আপনি ম্যানেজ করেন তাহলে সেটা মাইন্ড ম্যাপিংও আপনি গ্রাফিক্যালি ডাটা রিপ্রেজেন্ট করতে পারেন। সিক্স যে টুলসটা আছে সেটা হচ্ছে টেস্ট এন্ড ইন্সপেকশন প্ল্যানিং। টেস্ট এন্ড ইন্সপেকশন প্ল্যানিং, সো আপনি যখন কোয়ালিটি কন্ট্রোল করবেন মানে হচ্ছে যখন ইন্সপেকশন করবেন কয়টা প্রোডাক্ট বা কি কি জিনিস আপনি ইন্সপেকশন করবেন, কিভাবে করবেন, সেই প্ল্যানিংটা কিন্তু আপনি এখানে বসেই করছেন। এটা এমন হওয়া উচিত না যে আপনার যখন কাজ শেষ হয়ে যাচ্ছে বা যখন আপনি প্ল্যান করতে বসবেন তখন আপনি মানে কোয়ালিটি কন্ট্রোল করবেন, তখন যদি আপনি প্ল্যান করতে বসেন তখন দেখা যাবে প্রজেক্টের মাঝখান থেকে আপনার অনেকটা সময় প্ল্যানিং এ চলে যাবে। সো প্ল্যানিং আপনি আগে করে ফেলবেন, যখন কাজ কমপ্লিট হবে তখন ইন্সপেকশনটা অ্যাজ পার প্ল্যান করে ফেলবেন, রাইট। আর মিটিং তো আমরা করি আমাদের প্ল্যানিং এর জন্য, তাই না। সো আমাদের যে টুলস টেকনিকগুলো আমরা ডিসকাস করেছি এই পর্যন্ত সেটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, ডাটা গ্যাদারিং, ডাটা অ্যানালাইসিস, ডিসিশন মেকিং, ডাটা রিপ্রেজেন্টেশন, টেস্টিং এন্ড ইন্সপেকশন প্ল্যানিং, মিটিং। সাথেই থাকুন, আমরা খুব কুইকলি আউটপুটগুলো নিয়ে ডিসকাস করে ফেলবো। থ্যাংক ইউ।
ওয়েলকাম ব্যাক। আমরা গত ভিডিওগুলোতে ইনপুট, টুলস, টেকনিক এগুলো ডিসকাস করেছিলাম প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টের। সো এই ভিডিওতে আমরা প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেসের আউটপুট ডিসকাস করব। সেখানে কয়টা আউটপুট আছে? এখানে আমাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান একটা আউটপুট, কোয়ালিটি মেট্রিক আমাদের এই প্রসেসের আউটপুট, কোয়ালিটি চেকলিস্ট এন্ড দেন প্রজেক্টের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপডেট হতে পারে, সো সেটাও একটা আউটপুট। আমি একটা একটা করে আবার বলি। কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, এই যে আপনি প্ল্যান কোয়ালিটি, আপনি এতক্ষণ এক্সপার্ট জাজমেন্ট ইউজ করলেন, ডিসকাস করলেন, আসলে কি পেলেন? আপনি পেয়েছেন যে প্রজেক্টের টিম আসলে কি রকম আপনার একটা স্ট্যান্ডার্ড ফলো করবে, পারফর্মিং অর্গানাইজেশনে সেই পলিসিগুলো কিভাবে কাজ করবে, সো কোয়ালিটি কিভাবে ম্যানেজ করা হবে সেই প্ল্যানটা আপনি ডিসকাস করেছেন, মানে প্ল্যানটা পেয়েছেন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা কিন্তু আপনার ইনফ্যাক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের একটা সাবসিডিয়ারি হিসেবে অ্যাড হবে। কোয়ালিটি মেট্রিক হচ্ছে আপনি আপনার প্রজেক্টের যে আউটপুটগুলো আছে সেগুলোকে কিভাবে মেজার করবেন। ধরুন সফটওয়্যার হলে আপনি সেটাকে কিভাবে মেজার করবেন, ডেফিনেটলি আউটপুট বা ফাংশনালিটি কাজ করছে কিনা সেটা দেখে। আপনি যদি একটা কনস্ট্রাকশন করে থাকেন তাহলে সেই যে কনস্ট্রাকশনের আউটপুটটা পাচ্ছেন, বা রুম পাচ্ছেন, অথবা ট্রেনিং সেন্টার পাচ্ছেন, অথবা হসপিটাল পাচ্ছেন, অথবা আপনি ব্রিজ পাচ্ছেন, সেটাকে আপনি কিভাবে কোন প্যারামিটারের উপর বেস করে মেজার করবেন সেটা হচ্ছে গিয়ে মেট্রিক। কি কি হতে পারে? আপনার অন টাইম পারফরমেন্স হলো কিনা, ফেলিওর রেট হতে পারে, অ্যাভেলেবিলিটি, রিলায়েবিলিটি, এরকম অনেক প্যারামিটার হতে পারে আপনার মেট্রিক। কোয়ালিটি চেকলিস্ট আমরা তৈরি করি। আপনি যখন কোয়ালিটিটা চেক করবেন তখন আমরা সাধারণত কি করি, আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে কিনা। চেকলিস্ট আমরা কয়েকটা জিনিস, ধরেন আমি একটা রুম সেটআপ করছি বা আপনি একটা ইভেন্ট সেটআপ করছেন, আপনি দেখেন না যে আচ্ছা ক্যামেরা ঠিক আছে কিনা, দেন স্টেজ হয়েছে কিনা, এরকম আপনি কিন্তু টিক দিয়ে দিয়ে যান। সো এটা আপনার জন্য একটা চেকলিস্ট হিসেবে কাজ করছে। সো আপনি কোয়ালিটি যখন প্ল্যান করছেন এটা ঠিক হয়েছে কিনা এরকম একটা চেকলিস্ট আপনি তৈরি করছেন। দেন আপনার কিছু প্রজেক্টের ডকুমেন্ট তো আপডেট হতেই পারে, যেমন স্টেক হোল্ডারের রেজিস্টার, রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স এটসেট্রা। সো আমরা আউটপুটগুলো ডিসকাস করলাম। আবার একবার বলি, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি মেট্রিক, কোয়ালিটি চেকলিস্ট এবং প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। সো নেক্সট ভিডিওতে আমরা অন্য প্রসেস নিয়ে আলাপ করব, সাথেই থাকুন।